আমাদের দেশে প্রাণী সম্পদ সেক্টরে বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিত তরুণরা কাজ করছেন, আবার অনেকে তৈরি হচ্ছেন এই সেক্টরে আসার জন্য। আমার দেখা অনেক শিক্ষিত খামারি আছেন যারা একটা ভালো অ্যামাউন্ট তো বিনিয়োগ করছেন, পাশাপাশি রাত দিন এক করে ফেলছেন খামারকে একটি লাভজনক পর্যায়ে নিয়ে যেতে। আবার অন্যদিকে দেখেছি একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমার প্রান্তিক খামারি ভাইয়েরা নিভৃতে কাজ করছে। তাদের খামারে হয়তো অনেক গাভী নেই, কিন্তু যে কটি গাভী আছে ভালো মানের গাভী আছে, ভালো প্রোডাকশন দিচ্ছে এবং পরের প্রজন্ম যাতে ভালো প্রোডাকশন দেয় সেইভাবে পরিকল্পিতভাবে তারা কাজ করে যাচ্ছেন। এখনও পর্যন্ত আমাদের দেশের মাংসের চাহিদা পূরণে, দুধের চাহিদা পূরণে প্রান্তিক পর্যায়ে খামারিদের 95% ক্রেডিট চলে যায় স্যার। এ তো গেল ভালো কথা, কিন্তু যখন রোগ বালায় আক্রমণ করে তখন আপনাদের নানা ধকল পোহাতে হয় আমার জানা। খামারি ভাইরা আপনারা তো চেষ্টা করছেন, পাশাপাশি আমিও চেষ্টা করছি কিছু তথ্যের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে আপনাদের খামার পরিচালনা করতে গিয়ে কিছুটা হলেও সহজ হয়। খামারি ভাই ও বোনেরা, আজকে আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম স্যার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার কেমন আছেন? আছি, ভালো স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা পরিচর্যা এবং রোগবালাই এই দুটোকে নিয়ে আসলে কথা বলতে চাই। প্রথম পর্যায়ে একেবারে খামারি পর্যায়ে কিভাবে পরিচর্যা নিতে হবে গাভীকে? শুরু করার প্রথমেই আমার চিন্তা করা হয় যে খামারটা ঠিকমতো ব্যবস্থাপনা করা যাবে কিনা। সঠিক ব্যবস্থাপনা ছাড়া কিন্তু খামার কখনোই লাভজনক করা যাবে না এবং খামার সঠিকভাবে চলবেও না। এক্ষেত্রে আমাদের প্রথমেই খামারটা সঠিকভাবে চলার বিষয়ে যে খামারি বা কৃষক থাকেন তাকে অবশ্যই সঠিক তার প্রশিক্ষণ থাকতে হবে, যেটা হচ্ছে আমাদের লাইভ স্টক অফিস থেকে হোক অথবা বিভিন্ন এনজিও থেকে হোক বা এই রিলেটেড যারা অভিজ্ঞ লোকজন আছে তাদের কাছ থেকে সঠিক প্রশিক্ষণ নিয়ে এসে যদি খামারটা শুরু করেন, সেই ক্ষেত্রে একটা খামারে জানেন আপনারা যে বিশেষ করে পশু কিন্তু নিয়ে আসার বা প্রাণী যে কোনো গরু, ছাগল, ভেড়া যাই নিয়ে আসেন না কেন, প্রথমে তাকে নির্বাচন করা, স্বাস্থ্যসম্মত পশু পাখি নিয়ে আসছে সেটা প্রথম শুরু হয়। তারপর যে জায়গাটা ঘরের মধ্যে রাখবে সেই ঘরটা কীরকম আছে, সেটাকে আলো বাতাস ঢুকে কিনা, সঠিকভাবে আপনার জীবাণুমুক্ত কিনা, সেখান থেকে বায়ু চলাচল সঠিকভাবে করে কিনা, পয় নিষ্কাশন ব্যবস্থা সঠিক আছে কিনা, এই বিষয়গুলো চিন্তা করতে হয়। এগুলোর সঙ্গে সঙ্গে পরবর্তীতে যেটা দেখা যায় যে পশু নিয়ে আসার পরে সেটাকে যেসব রোগ সম্ভাবনা আছে ওই এলাকায় বা আমাদের দেশে, সেই রোগগুলোর ভ্যাকসিন গরুর ক্ষেত্রে গরু, ছাগলের ক্ষেত্রে ছাগল, ভেড়া, মুরগি যেটা যার দরকার সেই টিকাগুলো আমাদের দেওয়ার জন্য ব্যবস্থাপনা নিতে হয়। এই টিকাগুলো দেওয়ার জন্য যে টিকাগুলো বিশেষ করে আমাদের দেশে রোগ বেশি সেগুলো তো মাস্ট দিতে হয়, আর যেগুলো সম্ভাবনা আছে সেগুলোও দিতে হয়। এখন দেখা যায় যে আমাদের অনেক খামারিরা টিকা নিয়ে আসার জন্য কষ্ট হবে বা সঠিক টিকা পাচ্ছেন না বা টিকা দিতে খরচ হবে এই চিন্তা করে টিকাটা কোনো দিচ্ছেন না, এবং টিকা শুধু দিলেও হবে না। মনে করে যে একবার টিকা দিলাম, কিন্তু টিকা কিন্তু নির্দিষ্ট সময় পর না দিলে পরে সেটা ইমিউনিটি থাকে না, ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। কাজে টিকাগুলা অবশ্যই যদি রেগুলার ঠিক মতো দেয় এবং টিকাগুলো সঠিক নিয়মে দেয়, এবং টিকাগুলো আমরা জানি যে টিকা দিল ঠিকই কিন্তু টিকাগুলো হচ্ছে মান ঠিক নাই, বা টিকাগুলো যে কোল্ড চেইন মেনটেন করেছে কোল্ড চেইন মেনটেন, তাহলে কিন্তু ওই টিকাগুলো কার্যকর থাকে না। এই সঠিক সবগুলো যদি তারা আগে থেকে প্রশিক্ষিত জানা থাকে, মেনটেন করতে পারে, তাহলে দেখা যায় যে ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা রোগ হলে পরে যে রোগ হয়, যেটা আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে সেটাকে ওখান থেকে সরাই ফেলতে হয়, কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সরাই না, ওখানে রেখে দিই, ওগুলো থেকে কিন্তু অন্যগুলো ছড়াই যায়। এটা সরাই ফেলে সেগুলো চিকিৎসা করব, অথবা সেটাকে ওখান থেকে নিধন করে ফেলবে, এটা হচ্ছে মূল। কিন্তু অনেক খামারই ওই কাছাকাছি রাখে, আমরা জানি যে ভাইরাস, ব্যাকটেরিয়া এমন যেগুলো কিন্তু ছড়াই যায় কাছাকাছি থাকলে, কাজে ওগুলো আমাদের কাছাকাছি না রেখে অবশ্যই বেশ দূরে সরাই ফেলতে হবে, এবং পারলে ওটা কালিং করে বাতিল করে ফেলাটাই ভালো হয়। স্যার, মানে আপনার কথা থেকে কিন্তু উঠে আসছে যে খামারের ভেতরে আলো বাতাস প্রবেশ করতে হবে, আর মিথেন গ্যাসটা যাতে তৈরি না হয় সেই ব্যবস্থাটি করে দিতে হবে, মেঝে থেকে ছাদের একটা উচ্চতা রয়েছে সেগুলো মেনটেন করতে হবে। এই দিকগুলো আসলে মেনে চলেন খামারি ভাইরা, তারপরও আসলে রোগবালাইগুলো হয়েই যায়। আমরা যদি একেবারে সকাল থেকে একজন প্রান্তিক খামারি বলি বা একজন বড় খামারির কথাই যদি বলি, সকাল থেকে রাত পর্যন্ত আসলে তাদের কার্যক্রমগুলো কি হওয়া চাই?
মানে দেখা যায় কি যে পাত্রটা ভালোভাবে যদি না ধুয়ে দেওয়া হয়, সেখানে যদি খাবার জমে থাকে, সেই খাবারটা থেকেও কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। সেই ব্যাকটেরিয়া পেটে গেলে নিশ্চয়ই পাতলা পায়খানা হতে পারে, নানা রোগবালাই হতে পারে। তা আপনি যদি সকাল থেকে রাত পর্যন্ত করণীয় কাজগুলো কি, এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে যদি আমরা প্রথমে একটু ফোকাস করি, তাহলে আসলে কোন কোন বিষয়গুলো উঠে আসবে? আমরা জানি যে খামারি কৃষকরা বা শ্রমিকরা যারা কাজ করেন, খামারিরা, তাদের একটা মোটামুটি শিডিউল থাকে। ওরা কিন্তু যদি দুধের গাভী হয় বা যে কোনো খামারে, তারা কিন্তু অনেক সকালে প্রায় ভোর 3টা থেকে কাজ শুরু করে। 3টার সময় উঠেই তারা কিন্তু প্রথমে হচ্ছে একটা খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেন। করার পরে যেসব গাভী হচ্ছে তাদের খাবার টাবার দেওয়াগুলো, আগের খাবার টাবার পরিষ্কার টরিষ্কার করে নতুন খাবার দেওয়ার ব্যবস্থা করে, এবং কোনো এর মধ্যে কোনো গাভী বা কোনো বাচ্চা বা গরু বা কোনো অ্যানিম্যালগুলো কোনো অসুস্থ হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা এটা চেক করে তারা। এর করার পরেই কিন্তু তাদেরকে খাবার রেগুলার দেওয়ার সময় তারা চিন্তা করে যে কোনটা খাবার খায়নি বা একবার তার কোনো খাচ্ছে না বা কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুখ টসুখ, এটাও কিন্তু চেক করার ওই মুহূর্তটা বড় একটা সুযোগ। এরপরেই তারা প্রস্তুতি নেয় যে দুধ দেওয়াবে। খাবার দেওয়ার পরে তারা দুধ দেওয়ার জন্য, তারা দুধ দেওয়ার ক্ষেত্রে প্রথমে কিন্তু গরুগুলোকে অবশ্যই গোসল করে নিতে হয়। তারা ভালো মতো আগে গোটা শরীর পরিষ্কার করতে হয়, গোসল করার পর দুধ দেওয়ানোর আগে আড়ারটা সঠিকভাবে পরিষ্কার করে তারপর হয়তো যেগুলোর মধ্যে দুধ দেওয়াবে, সেটা এমন হতে পারে সেটা হচ্ছে কোনো ক্যান বা পাতিল বা কোনো কিছু বা বালতির মধ্যে দুধ দেওয়ায়, আবার কেউ মেশিনের মাধ্যমে করে, হ্যাঁ, মিল্কিং মেশিনের মাধ্যমে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো আছে কিনা কনফার্ম হয়ে তারপর সেটা দুধ দেওয়ানো শুরু করে। এবং এই যে গরুগুলো দুধ দেওয়া আছে, সেগুলো কিন্তু বাছুর আছে যেগুলো আমরা জানি, বাছুরগুলা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাছুরগুলা আমরা জানি যে আমরা দুধ দেওয়ানোর জন্য যে বাছুরকে ঠিকমতো না খাওয়াই, এই বাছুরগুলো কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম। কাজে এই বাছুরগুলো ভবিষ্যৎ প্রজন্মের বাছুরগুলো যদি সঠিকভাবে আমরা না ব্যবস্থাপনা না করি, সঠিকভাবে খাবার না দিই, বা গরু নিজের দুধ না খাওয়াতে দিই, আমরা নিজস্ব দুধ দুয়াই ফেলি, তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো ঠিকমতো বৃদ্ধি পাবে না, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না। কাজে আমরাকে দুধ দেওয়ানোর সময় চিন্তা করতে হয় আমার বাছুরকে কী পরিমাণে দুধ খাওয়ানো দরকার, তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, তার গ্রোথের জন্য সেই পরিমাণ দুধ অবশ্যই আমাকে দিতে হবে। আচ্ছা, কতটুকু পরিমাণে দুধ সাধারণত আমরা যেহেতু নিজেরাও দুধ দোয়াতে হবে, বাছুরকেও খাওয়াতে হবে, একটা বাছুরকে আমরা ছেড়ে রেখে দুধ আমরা যখন দোয়াবো তার আগের মুহূর্তে কিছুক্ষণ আমরা দুধ খাওয়ানোর সুযোগ দিই, এবং আমরা দুধ দোয়ানোর পরও কিছু সময়ের জন্য আমরা ফাঁকা রাখবো যেন গরুটা হচ্ছে বিশেষ করে বাচ্চাগুলো যেন দুধ খাওয়াতে পারে। সেক্ষেত্রে সে তার চাহিদা মতো খাবে। এটা আমরা সাধারণত একটা বাচ্চার জন্য বলি যে তাকে আধা লিটার মতো দুধ মাস্ট খাওয়ানো উচিত। এটা হচ্ছে তার যে বডি, মানে বাচ্চা তো ছোট থেকে বড় হবে, তার ওয়েটের ভিত্তিতে দুধ খায়। তবে এটা খেয়াল করুন যে বাচ্চা অবস্থা তাকে দুধটা বেশি দিতে হয়, যখন সে আস্তে আস্তে গ্রোথ হতে থাকে তখন কিন্তু নিজেই বাইরের ঘাস, দানাদার খাদ্য এগুলো আস্তে আস্তে রিপ্লেস হতে থাকে। কাজে তখন কিন্তু দুধের পরিমাণ আস্তে আস্তে কমে যায়। কাজে দুধের পরিমাণ যেহেতু পরবর্তীতে কমে যায়, তবুও মিনিমাম তারা দুধ খায়, কারণ আমরা জানি যে দুধের মধ্যেই অনেক কিছু অ্যান্টিবডি থাকে, অনেক কিছু প্রোটিন থাকে, ভিটামিন, মিনারেল, যেগুলো হচ্ছে অন্য জায়গা থেকে সে হয়তো পাবে না। কাজে এটার সঙ্গে সঙ্গে আমরা এটাকে ইনশিওর করতে হবে যে বাচ্চা যেন, অনেকে যায় টোটালি বাচ্চাটাকে দুধ থেকে আউট করে দেয়, এই জিনিস কোনোভাবেই করা যাবে না। কারণ ওই বাচ্চাটাই বা একসময় মা হবে, ওই বাচ্চাটাই আমার ষাঁড় হিসেবে কাজ করবে। এই জন্য আমরা এটা মাথায় রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে অবশ্যই আলাদাভাবে ঘাস, কচি ঘাস, দানাদার খাদ্য বাকে যেমন দিব, তাদেরকে অল্প অল্প করে দিয়ে তাদেরকে গ্রোথ করার ব্যবস্থা। দানাদার খাবারের প্র্যাকটিসটা আসলে কতদিন পর করলে ভালো হয়? এবং অনেকে বলেন যে 21 দিন পর থেকে যদি একটু কাঁচা ঘাসও খায় তাহলে ভালো হয়, কিন্তু আমরা তো এটিও জানি যে একটি গাভীর তো পাকস্থলী 4টি হয়, কিন্তু বাচ্চাটা যখন জন্ম নেয় তখন একটিই থাকে, প্রায় 90 দিন সময় লাগে সেটি 4টিতে রূপান্তরিত হতে। তো এমনও আমরা শুনেছি যে ওই 90 দিনের আগে, মানে 2 মাস আগে ঘাস না খাওয়ানোটাই ভালো। দুধের পাশাপাশি হয়তো একটু দানাদারের প্র্যাকটিস থাকতে পারে, কিন্তু ঘাসটা খাওয়ালে রুমেনটা ডেভেলপ হতে সময় নেয়। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, যেটা হচ্ছে গরুগুলোর যে তারা জন্মের পরই তাদের যে আমরা জানি 4টা কম্পার্টমেন্ট থেকে স্টোমাকে, রুমেন, রেটিকুলাম, ওমাজাম, অ্যাবোমেজাম, এই কম্পার্টমেন্টগুলো ডেভেলপ হতে একটু সময় লাগে। তবে এগুলো ডেভেলপমেন্টের জন্য আমাদের তাকে ঘাস হালকা হালকা দিতে হবে, কারণ তাছাড়া কিন্তু ওগুলো ডেভেলপমেন্টের ওখানে আমরা জানি রুমেনের মধ্যে অনেক ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম থাকে। এই ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমগুলো ডেভেলপ হতে গেলে কিন্তু
তাকে পেতে গেলে কিন্তু আমাকে ঘাস লতাপাতা এগুলোর মাধ্যমেই সাধারণত যায়। এই কারণে আমরা সাধারণত ইয়া করব যে তাদেরকে অবশ্যই আমাদের ওই অল্প অল্প ঘাস, আমরা খুব বেশি না দিলেও অল্প অল্প ঘাস এবং দানাদার খাদ্য অবশ্যই সরবরাহ করতে হবে। তবে দানাদারটা ওই পরিমাণ সময় একটু বেশি দিতে হবে, যেহেতু ঘাস বা এগুলো হজম করার মতো ডাইজেস্টেবল ক্যাপাবিলিটি ওই সময়। ডাইজেস্টেবল বলতে আমরা বুঝি যেটা এই ঘাস লতাপাতা যাই খাওয়ান না কেন প্রথমে ব্যবহার করে কিন্তু মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়াগুলো। সেই ব্যাকটেরিয়াগুলো যেহেতু রুমেন ডেভেলপমেন্ট অত বেশি থাকে না, ওই রুমেনের মধ্যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো ওই সময় কম থাকে। এই কারণে আমরা বলি যে একটু ওই সময় আপনার ঘাস বা খড় এগুলো কম দেওয়ার জন্য। তবে আমাদের দিতে হবে হালকা হালকা, না দিলে কিন্তু আবার ডেভেলপও ঠিক মতো হবে না। দিয়ে যখন পর্যাপ্ত মোটামুটি পূর্ণাঙ্গ কমপ্লিমেন্টে 3 মাসের মতো হয়ে যাবে, তারপর থেকে আমরা পূর্ণাঙ্গ রূপে তাদেরকে ঘাস লতা পাতা যা খড় বা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেকে মনে করি বড় হয়ে গেলে শুধু খড় ঘাস দিয়ে দিলে যথেষ্ট, দানাদার দেওয়ার দরকার নেই। তবে মনে রাখবেন যে দানাদার খাদ্যটা হচ্ছে বিশেষ করে দুধ উৎপাদন যেগুলো করে তাদের জন্য দানাদার মাস্ট লাগবে, এবং যত বেশি না দেবো তাহলে আমরা কিন্তু সেই পরিমাণ দুধ পাবো না। আচ্ছা, কাজে এই দুধের কত পরিমাণ দুধ দেয় তার উপর রেশিও করে কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, সেই পরিমাণ কিন্তু আমার দানাদারও বাড়াতে হবে, ঘাসও বাড়াতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার লাইভ ওয়েট, ওজন, জীবন্ত ওজন এবং তার দুধ উৎপাদন দুটো আমরা কনসিডার নিয়ে এসে তারপর ক্যালকুলেশন করি তার জন্য কতটুকু। আচ্ছা, 100 কেজি ওজনের জন্য কতটুকু দানাদার খাবার, আর দুধের যেগুলো দুধ দেবে দুধের হিসেবও আছে, দুধের হিসেব অনুযায়ী কতটুকু আর ওজন অনুযায়ী কতটুকু দিতে হবে? এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা যদি খড় দিই এবং আমরা রাফেজ হিসেবে খড় এবং ঘাস দিই দুটাই। খড়ের ক্ষেত্রে আমরা বলি যে 100 কেজি যদি বডি ওয়েট তার জন্য 1 কেজি করে খড়, হ্যাঁ। আর যদি দুধালো বড় গরু হয় 100 কেজির জন্য হয়তো 2 কেজি করে খড় দিতে হবে। আর ঘাস দেব হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য দেব হচ্ছে আমরা তাকে হচ্ছে 3 কেজি করে ঘাস দিব। তাহলে তার হচ্ছে যদি দেখা যায় যে আবার যদি দেখা যায় যে অনেক বড় গরু কতগুলো আছে না হলস্টাইন ফ্রিজিয়ান যে 500 কেজি 600 কেজি, ওগুলোকে আবার 100 কেজির জন্য কিন্তু আমরা আরও বেশি দিই, প্রায় 6 কেজির মতো ঘাস দিই। এটা ডিপেন্ড করে যে আপনার গরুর আকার এবং ব্রিড এগুলো আমরা কনসিডারেশনে নিই। এটা হচ্ছে 20 লিটার বা 25 লিটার যে গাভীগুলো দুধ দিচ্ছে সেগুলো তো এগুলোকে আমরা 12 থেকে 15 কেজি ঘাস দিচ্ছে। ওই তো বললাম যে 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা তাকে ঘাস দেব হচ্ছে 6 কেজির মতো, এবং খড় দেব হচ্ছে 100 কেজির জন্য বডি ওয়েটের জন্য 2 কেজি করে খড় দেব। আর দানাদার খাদ্যটা আমরা হিসাব করব তার কতটুকু দুধ দেয়। প্রথম আমরা ধরে একটা গরু যদি 15 লিটার দুধ দেয়, প্রথম 3 লিটার দুধের জন্য আমি তাকে দেব হচ্ছে 2 কেজি দানাদার খাদ্য, মিক্সড দানাদার খাদ্য। এবং পরবর্তী যে ওই যে 15 লিটারের মধ্যে 3 কেজি বাদ গেলে কত গেল, আর 12 লিটার থাকে। ওই 12 লিটারের জন্য পরবর্তীতে আবার আমাদের হিসাব করি তা ওই দুধের মধ্যে ফ্যাট পার্সেন্টেজ কম না বেশি। যদি ফ্যাট পার্সেন্টেজ যদি দেখা যায় 4%-এর নিচে হয়, পরবর্তী প্রতি 3 লিটারের জন্য আমরা দিই হচ্ছে 1 কেজি করে দানাদার। তাহলে 13 কেজির জন্য কতটুকু ওটা হিসাব করে বের করে নেব যে টোটাল কতটুকু। আগে কিন্তু ছিল 2 লিটার 2 কেজি কনসেন্ট্রেট, আর পরবর্তীতে কতটুকু টোটাল হিসাব করে আমরা দানাদার দেব, ঠিক আছে। আর যদি দুধ ফ্যাট পার্সেন্টেজ 4% 4 বা 4% বেশি হয়, তখন কিন্তু আবার আমরা এটাকে হিসাবটা একটু আলাদা হবে। আচ্ছা স্যার, অনেক প্রান্তিক খামারিরা মনে করেন যে বেশি ঘাস দিলে, মানে 15 কেজি যদি ঘাস দেয় তাহলে দুধের পাতলা হয়ে যায় দুধ, হ্যাঁ, ফ্যাট কমে যায় তারা মনে করেন। এটা আসলে কতটা সত্যি? আসলে দুধের ফ্যাট কম বেশিটা আসলে এটা অনেকটা জেনেটিক ফ্যাক্টর। আমি হলস্টাইন ফ্রিজিয়ান যেগুলা বেশি দুধ দেয়, সাধারণত যে গরু যত বেশি দুধ দেবে তার ফ্যাট পার্সেন্টেজ তত কম হবে, কারণ সে ফ্যাট দুধ বেশি দেওয়া মানে তখন কিন্তু দুধটা হচ্ছে একটা লিকুইফিকেশন, যেটা আমরা বলি যে পানির পরিমাণ তো ফ্যাক্টর না, মেন হচ্ছে সলিড নট ফ্যাট, যেটা আমরা যে অংশটা থাকে ওইটার মধ্যে হচ্ছে তার ফ্যাট পার্সেন্টেজটা কমে, যেহেতু দুধের অনুপাত বাড়া মানেই সেটা ফ্যাট কমে অন্যান্য অনুপাতগুলা বেশি হয়ে যায়। আচ্ছা, ঘাসের প্রভাব পড়ে না? ঘাসের এটা প্রভাব পড়ে না, তবে যেগুলো বেশি বড় সেগুলো ঘাস বেশি খাবে, পানি বেশি খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা জেনেটিক ফ্যাক্টর। এটা কিন্তু আপনি যদি মনে করেন যে ঘাস বাদ দিয়ে শুধু দানাদার দিবেন তাহলে যে ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যাবে, এটা কিন্তু হবে না। এটা জেনেটিক্যালি তাদের এটা ফ্যাক্টর এটা। আর যেগুলো আমাদের দেশি গরু মাত্র 1 লিটার দুধ দেয়, 1.5 লিটার, ওরা ফ্যাট পার্সেন্ট বেশি দেখবেন। সেটা দেখা যায় কি কত পার্সেন্ট দেখবেন যে প্রায় 4%-এর বেশি, 4.5 এরকম। এবং মহিষের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা, মহিষের কিন্তু ফ্যাট পার্সেন্ট এমনি বেশি থাকে, এটা 4%-এর উপরে, 5%, 6%, 7% পর্যন্ত ফ্যাট থাকে, হ্যাঁ। ওটাও কিন্তু তাদের জেনেটিক ফ্যাক্টর।
কাজে আমি মহিষ গরুর এই জন্য দেখবেন যে এই আমি ইচ্ছা করলেও কিন্তু কম বেশি করতে পারবো। আচ্ছা, উৎপাদন বাড়ানো নিয়ে একটু কথা বলতে চাই স্যার। অনেক খামারে কিন্তু 18 লিটারের নিচে যদি কোনো গাভী থাকে সেই খামারে গাভীটা রাখা হয় না। বাণিজ্যিক খামারে, যেসব খামারে আপনার 50 থেকে 100টি গাভী আছে, তারা সাধারণত রাখতে চায় না এবং অনেক বিশেষজ্ঞরাও বলেন যে প্রয়োজন নেই, এতে খরচ বাড়তি থাকে কিন্তু প্রফিট একেবারেই কম থাকে। তো সেক্ষেত্রে আপনি আসলে প্রোডাকশন বাড়ানোর পাশাপাশি কোয়ালিটিটাকেও যাতে মেনটেন করা হয়, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? একটা খামারি কিন্তু চিন্তা করে তার লাভ হতে হবে। খামার করে যদি প্রফিট না হয় তাহলে খামার করে কি লাভ? খামার প্রফিট করতে গেলে একটা গরু থেকে মিনিমাম যত বেশি দুধ হবে সে তত বেশি দুধ পাবে, দুধ বিক্রি করে এখান থেকে আয় করবে। তবে যত বেশি দুধ হবে তত বেশি তাকে কিন্তু খাবারও খাওয়াতে হবে, এটা মাথায় রাখতে হবে। তবে খাবার খাওয়াইলেও দেশি দুধ হলে তার মোটামুটি পোষায় যায়, কিন্তু দুধ যদি কম হয় তাহলে তার কিন্তু খামারে দেখা যায় যে পরিমাণ খাবারের দাম এখন, বিশেষ করে দানাদার খাবারের দাম অনেক বেশি, এবং ফডার ঘাস যেগুলো খাবে সেগুলোও কিন্তু তাকে কিনে খাওয়াতে হয় অথবা নিজে চাষ করতে হয়। এই কারণে দেখা যায় যে খামারিকে কিন্তু তার যদি উৎপাদন বেশি উৎপাদনশীল যদি গাভী না রাখে, তাহলে মিনিমাম আমরা চিন্তা করি যে একটা গাভী থেকে যে 15 লিটার মিনিমাম থাকে, এরকম না হলে পরে তার জন্য আসলে খুব লাভজনক হওয়াটা কঠিন। এক্ষেত্রে আসলে উৎপাদন বেশি রাখতে গেলে তাকে করতে হয় যে উন্নত জাতের গাভী নিয়ে আসতে হয়, যে গাভীগুলো আমাদের দেশে সাধারণত হলস্টিন ফ্রিজিয়ান, জার্সি এই ধরনের গরুগুলো রাখে। তাছাড়া অন্যান্য গাভীগুলো থেকে কিন্তু আমাদের দেশি বলেন বা আমাদের রেড চিটাগাং বলেন, শাহিওয়াল বলেন, সিন্ধুর, এর কিন্তু দুধ বেশি পাওয়া যায় না। এখন দেশি দুধ উৎপাদন করতে গেলে কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে যে এই বেশি করতে গেলে কিন্তু আমার খরচও বেশি, যেমন খাদ্য খরচ বেশি হবে, ম্যানেজমেন্ট খরচও বেশি হবে, তার পিছনে ট্রিটমেন্ট খরচও বেশি হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কাজেই দুধ যে কম হলে তার একদমই লাভ হবে না এটাও না, যে পরিমাণে গরুর সাইজ, যে পরিমাণ দুধ পাকতে দেবে সেই পরিমাণে কিন্তু তার খরচও বেশি হবে। কাজে যারা একটু মিডিয়াম টাইপ খামারি আছে তারা কিন্তু 10 লিটার 12 লিটার এই ধরনের গাভী পেলেও তারা মোটা লাভ করতে পারে। তবে তার নির্ভর করবে খামারে অন্যান্য বিষয়, যেমন একটা খামারে যদি সে 2টা গরু নিয়ে করে তাহলে যেতে তার লাভ হবে, তার চেয়ে যদি 10টা গরু দিয়ে করে তার চেয়ে লাভ বেশি হবে। কারণ 2টা গরু লাগলেও তার চেয়ে শ্রমিক লাগবে, এই একটা বা 2টা শ্রমিক লাগবে। আবার 12টা করতে গেলেও কিন্তু 1-2টা শ্রমিক, তাহলে কিন্তু বেতন একই লাগতেছে। এই জিনিসগুলো কনসিডার করতে হবে। তারপর খাদ্য খরচ বা ট্রান্সপোর্ট যে নিয়ে আসবে, এগুলো বেশি নিয়ে আসতে গেলেও যে কম নিয়ে আসলে তার বেশি লাগবে। এই জন্য সবার সময় খামারিরা বেশি উৎপাদনশীলটাকে বেশি গুরুত্ব দেওয়া থাকে। আর এটা স্বাভাবিক যে কম উৎপাদনশীল গরুর জায়গায় যে বেশি উৎপাদন থাকে, বেশি দুধ পেলে আমার লাভ বেশি হবে, এটাই স্বাভাবিক এবং এটাই তারা মাথায় রাখে। এবং খামারিদেরকে আমরাও বলি যে আপনারা বেশি উৎপাদনশীল গাভীগুড়াই নির্বাচন করবেন এবং সেইভাবে আপনারা কন্টিনিউ করবেন। যখনই দুধ কমে যায় তখন সেই গাভীগুলো তারা ওখান থেকে রিজেক্ট করে দেয় বা কালিং করে দেয়, যে পরবর্তী নতুন গাভীগুলো নিয়ে আসার চেষ্টা করে।